এই মামলা দেখিয়ে দিয়েছিল যে একটি মহিলার কণ্ঠস্বর কতটা জোরালো হতে পারে, যাতে কেঁপে যেতে পারে রাজনীতি থেকে ধর্ম ব্যবস্থা, এমনকি বিচার ব্যবস্থাও। শরিয়ত আইন বলছে যে আমাদের এই নিয়ম 90 দিন পর্যন্ত ইদ্যত দিতে হবে, তারপর আর কিছু দিতে হবে না। তাই বলছে যে দেশের যে আইন আছে সেই আইনটা নাকি ধর্মীয় আইনের ঊর্ধ্বে নয়, ধর্মীয় আইন যা বলবে সেটাই সঠিক। 1985 সালের 23 এপ্রিল সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দেয়। সেই রায়ে কি বলা হয়েছিল? বলা হয়েছিল সিআরপিসি 125 সব ধর্মের জন্য সমান, এতে কোনো দ্বন্দ্ব নেই, আপনার শরীয়ত আইনও তার তলায়। তারপরে শাহবানো মামলার পর মুসলিম ব্যক্তিগত আইনকে অগ্রাধিকার রাখার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একই সময়ে বাবরি মসজিদের গেট খুলে হিন্দু সম্প্রদায়ের ক্ষুব্ধ অনুভূতি কিছুটা শান্ত করার চেষ্টা করেছিল কে? তৎকালীন রাজীব গান্ধী নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। বুঝতে পারছেন কিভাবে রাজনীতি দোলাচল এগিয়ে গিয়েছে। কোনো ধর্মই কিন্তু ভারতীয় সংবিধানের উপরে নয়। সবার আগে কিন্তু বিচার, ন্যায়, তারপর আপনার ধর্ম আসতে পারে। ধর্ম কি ন্যায়ের উপরে, নাকি ধর্মই হলো চূড়ান্ত ন্যায়? কেন বলছি এই কথা? তার কারণ সম্প্রতি একটি বলিউড সিনেমা মুক্তি পেয়েছে যার নাম হক। আপনারা কি জানেন এই যে সিনেমাটির গল্প, সেই গল্পটি আসলে উঠে এসেছে বাস্তবের মাটি থেকে, আর সেটি একটি মামলা থেকে। সেই মামলাটি হলো শাহবানো মামলা, 1985 সালের সেই বিখ্যাত জাজমেন্ট। এই মামলা দেখিয়ে দিয়েছিল যে একটি মহিলার কণ্ঠস্বর কতটা জোরালো হতে পারে, যাতে কেঁপে যেতে পারে রাজনীতি থেকে ধর্ম ব্যবস্থা, এমনকি বিচার ব্যবস্থাও। আজ কেন হঠাৎ এই শাহবানো মামলা নিয়ে কথা বলছি? তার কারণ সম্প্রতি আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে হকের বিভিন্ন সিকুয়েল, বিভিন্ন সিন, এবং তা নিয়ে নেটিজেনরা কথাবার্তা বলছে। কোনটা ভালো, কোনটা ঠিক, তা নিয়ে তারা বিচার বিবেচনা করছে। আসুন তাহলে আজকের এই ভিডিওটিতে আপনাদের একটা সারমর্ম দিই, পুরো বিষয়টাকে একটা সামারাইজ করি যে 1985 সালের রায় কিভাবে আজও প্রাসঙ্গিক, এবং আজও কিছু সংখ্যক মানুষ যারা মনে করে যে রাষ্ট্র নয় ধর্ম আগে, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে না, যে কোনো রাষ্ট্রের কাছে সবার আগে যে বইটি অগ্রাধিকার পায় সেটি কোনো ধর্মগ্রন্থ নয়, সেটি হলো সেই দেশের সংবিধান। তাই সংবিধান মহান, আমি বলছি না কোনো ধর্মগ্রন্থকে আমি খাটো করছি না, ছোট করছি না, কিন্তু যে কোনো দেশে সবার আগে সংবিধান, আর এই বিষয়টা সমস্ত ধর্মের মানুষদের মেনে চলাই শ্রেয়। তাহলে চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, শুরুতে আমি রেখেছি যে কেসটি আসলে কি ছিল। কেসটি ছিল মোহাম্মদ আহমেদ খান ভার্সেস শাহবানো বেগম। এই মোহাম্মদ আহমেদ খান হচ্ছে তারই স্বামী, কার? শাহবানো বেগমের। ইনি সেই মহিলা। বলছে বিষয়টা শুরু হয়েছিল 1916 সাল থেকে। 1916 সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হয় শাহবানো বেগমের। তখন ভারত স্বাধীনতার লড়াইয়ে ব্যস্ত। মুসলিম সমাজে তখন বিয়ে ও পারিবারিক জীবন প্রধানত কোরআন ও শরিয়তের নিয়মে চলত। 1932 সালে মাত্র 16 বছর বয়সে তার বিয়ে হয় ইন্দোরের পরিচিত অ্যাডভোকেট মোহাম্মদ আহমেদ খানের সঙ্গে। আহমেদ খান ছিলেন নামী আইনজীবী, সম্পদশালী এবং প্রভাবশালী। বুঝতে পেরেছেন? বিশিষ্ট আইনজীবী, তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না, এমন এক ব্যক্তি আহমেদ খান। তার সঙ্গে 16 বছর বয়সে বিয়ে হয়েছিল শাহবানো বেগমের। শুরুতেই সব ভালোই ছিল, এই দাম্পত্য টিকেছিল 46 বছর। তাদের 5টি সন্তান ছিল, 3 ছেলে এবং 2 মেয়ে। কিন্তু 1946 সালে হঠাৎ সব বদলে যায়। বিয়ে হয়েছিল কবে? 1932 সালে। আর ঝামেলাটা যেটা শুরু হয়েছিল, যে মামলার সূত্রপাত, তা হচ্ছে 1946 সালে। মাঝে
মাঝে প্রায় 6-8-14 বছর তারা একসঙ্গে দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেছিল ততদিনে। 1975 সালে তখন শাহবানুর বয়স ছিল 59 বছর। একদিন ঝগড়ার পর আহমেদ খান তাকে এবং সন্তানদের বাড়ি থেকে বের করে দেন। তিনি বলেন প্রতি মাসে 200 টাকা ভরণ পোষণ দেব, কয়েক বছর দেনও, তারপর সেটাও বন্ধ হয়ে যায়। তারপর নভেম্বর 1978-এ তিনি 3 তালাক দেন শাহবানুকে। বলেন 5400 টাকা মোহর, যেটাকে বলে না দেনমোহর একটা দেয় না, সেই দেনমোহরের পুরো টাকা দেওয়া হয়ে যায়, আর কোনো দায়িত্ব সে নেয় না। তারপর 62 বছরের শাহবানু তখন নিঃস্ব, না টাকা থাকে তার কাছে, না সম্পত্তি। বুঝতে পারছেন, 59 বছর বয়সে 5400 টাকা দিয়েছিল। 3 বছর 5400 টাকা থাকে কারোর কাছে, কোনো মানুষের কাছে, সে যত বছরই হোক। আমি মানলাম সেটা হচ্ছে 1900 সাল, তাও তারপরেও বলছে যে না টাকা না সম্পত্তি কিছুই ছিল না, এবং বয়স বেশি হয়ে যাওয়ার ফলে তিনি রোজগারও করতে পারতেন না। আর তাই তিনি সিদ্ধান্ত নেন আমি আমার ন্যায্য অধিকার নিয়ে লড়ব। তখন থেকে শুরু হয় একটা লড়াই। কিভাবে? দ্বিতীয় বিয়ে এবং অশান্তির শুরু। 46 সালে আহমেদ খান দ্বিতীয় বিয়ে করেন। এই যে এখানে বলেছিলাম 46 সালে। ইসলামের 4টি বিয়ের অনুমতি থাকলেও শাহবানুর জন্য এটি ছিল মানসিক ধাক্কা। তার গুরুত্ব কমে আসতে থাকে, পরিবারে দ্বন্দ্ব বাড়ে, বছর বছর কেটে যায়। তারপরেই 75 সালে বিচ্ছেদ। দেখুন, শাহবানু মামলা শুরু হয়ে যায় আইনি মামলা সিআরপিসি 125-এর ধারায়। এখন বিএনএস চলছে, তখন সিআরপিসি ছিল। শাহবানু ইন্দোরের বিচারিক ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেন সিআরপিসি 125 ধারায়, যেখানে বলা হয় ধর্ম নির্বিশেষে যে কোনো স্বামী এমন স্ত্রীকে ভরণ পোষণ দেবেন যিনি নিজে জীবিকা নির্বাহ করতে অক্ষম। তিনি মাসে 500 টাকা ভরণ পোষণ দাবি করেন, কারণ আগের 200 টাকা দিয়ে সংসার চলতো না, আর সেটিও এখন বন্ধ। ওই কয়েক মাস খালি দেওয়া হয়েছিল। আহমেদ খান নিজে একজন বড় আইনজীবী, প্রবলভাবে লড়াই শুরু করেন। অগাস্ট 1979 সালে কোর্ট মাত্র 25 টাকা ভরণ পোষণ ঠিক করে। মাসে 25 টাকা, এটা যে হাস্যকর শাহবানু বুঝতেন, তাই তিনি হার মানলেন না। তিনি বললেন 25 টাকা নয়, আমি 500 টাকার দাবি করেছি। একটা সংসার চালাতে মাসে 25 টাকায় কিছু হয় না, আমি মানলাম সেটা 1979 সাল, তবুও সেই সময় 25 টাকা খুবই কম। তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে গেলেন। জুলাই 1980 হাইকোর্ট ভরণ পোষণ বাড়িয়ে 179 টাকা 20 পয়সা ধার্য করলেন। যেটা ছিল 25, সেটা হয়ে গেল 179 টাকা 20 পয়সা। এবার আহমেদ খান মেনে নিলেন না। তিনি 25 টাকা রাজি ছিলেন, ঠিক আছে, কিন্তু যখনই 180 টাকা হয়ে গেল তিনি আর মানলেন না। তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আপিল করলেন। সুপ্রিম কোর্টে আইনি লড়াই গড়ালো। 5 বিচারপতির বেঞ্চ সেই মামলা শুনানি চালালো। তালাকের পর শুধু ইদ্দাত, যেটা 90 দিন পর্যন্ত ভরণ পোষণ দিতে হয়, সেই তিনি 200 টাকা দিয়েছিলেন। 90 দিন পর্যন্ত 200 টাকা দিয়েছিলেন। তারপর যখন তালাক দেয়া হয়, সেই সময় এককালীন ওই বললাম দেনমোহর 5400 টাকা দিয়েছিলেন। তারপর হাত তুলে দিয়েছেন, আমি আর কিছু দিতে পারবো না বলে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি ব্যস্ত হয়ে যান। কোরআন অনুযায়ী এটাই নাকি নিয়ম, সেটাও দাবিও করে। সিআরপিসি 125 একটি ক্রিমিনাল আইন, ব্যক্তিগত ধর্মীয় আইনের উপরে প্রযোজ্য নয়। বলছে কি, সিআরপিসি 125 একটি ক্রিমিনাল আইন, ব্যক্তিগত ধর্মীয় আইনের উপরে প্রযোজ্য নয়। যেহেতু শরিয়ত আইন বলছে যে আমাদের এই নিয়ম 90 দিন পর্যন্ত ইদ্দত দিতে হবে, তারপর আর কিছু দিতে হবে না, তাই বলছে যে দেশের যে আইন আছে সেই আইনটা নাকি ধর্মীয় আইনের ঊর্ধ্বে নয়। ধর্মীয় আইন যা বলবে সেটাই সঠিক, দেশের আইন গুলি মারো। সুপ্রিম কোর্ট প্রথমে 2 বিচারপতির বেঞ্চে শুনানি করে, পরে বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় পাঠানো হয় সংবিধান বেঞ্চে। তারপর কি হয়? তারপর যে সংবিধান বেঞ্চে ছিলেন সেখানে 5 জন বিচারপতি ছিলেন। চিফ জাস্টিস YV চন্দ্রচূড়, রঙ্গনাথ মিশ্র ছিলেন, DA দেশাই ছিলেন, ও চিনাপ্পা রেড্ডি ছিলেন, এবং বিচারপতি ES ভেঙ্কটরামাইয়া। বছরের পর বছর এই শুনানি চলে। অবশেষে 1985 সালের 23 এপ্রিল সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দেয়। সেই রায়ে কি বলা হয়েছিল? বলা হয়েছিল সিআরপিসি 125 সব ধর্মের জন্য সমান, এতে কোনো দ্বন্দ্ব নেই। আপনার শরীয়ত আইনও তার তলায়। তারপরে আগে আমাদের সংবিধান, আগে ভারতের আইন, তারপর কোনো ধর্মীয় আইন। কোরআনেও বলা আছে স্ত্রী যদি নিজে চলতে না পারে, স্বামীর দায়িত্ব
তার ভরণ পোষণ দিতে হবে, এটা কোরআনেও বলা আছে। আচ্ছা, শুধু ইদ্দত নয়, আজীবন সাহায্য করা নৈতিক ও আইনি দায়িত্ব, এটা তো নৈতিক দায়িত্ব বটেই, এবং ভারতের আইনও তাই বলে যে আপনি যদি কাউকে ডিভোর্স দেন বা তালাক দেন তাহলে আপনাকে সারা জীবন আজীবনের ভরণ পোষণ দিতে হবে। রায়ে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজনীয়তার কথাও বলা হয়। শাহবানো মামলায় এই রায় বড় জয়ের মতো ছিল। তার জীবন বহুদিন পর আশার আলো ফুটেছিল, কিন্তু এই খুশি বেশি দিন টেকেনি। তার বড় কারণ সেই সময়ের তৎকালীন কেন্দ্র সরকার। কেন বলছি দেখুন, বলছে রায়ের পরই উত্তেজনা বাড়ে, ফতোয়া জারি হয়, হুমকি, রাজনৈতিক ঝড়, সারা দেশ কেঁপে যায়। এমন একটা রায় গোটা দেশ কেঁপে যায়। কি বলছে? সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হতেই সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুসলিম ব্যক্তিগত আইন বোর্ডের প্রতিবাদ ছড়িয়ে পড়ে। ওই যে শরিয়াতে মুসলিম পার্সোনাল ল বলে একটা বোর্ড আছে, সেই বোর্ডের যত সদস্যরা ছিল তারা রাস্তায় নেমে পড়ে প্রতিবাদ দেখাতে। দিল্লির জামা মসজিদ থেকে ফতোয়া জারি হয়, বলা হয় কোরআন ভুল ব্যাখ্যা করেছে আদালত। ফতোয়া জারিতে কি বলা হয়েছিল? বলছে নাকি আদালত কোরআনের ভুল ব্যাখ্যা করেছে। তাই কি জানি না, কিন্তু এই সমস্ত দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছিল সেই সময়। প্রেস প্রতিদিন শিরোনামে করছে মামলা জাতীয় ইস্যুতে পরিণত হয়। অনেকে বলল মুসলিমদের হিন্দুকরণ চলছে। হিন্দু সংগঠনগুলো বলছে এই সুযোগে ইউসিসি চালু হোক। শাহবানো হুমকি পেতে শুরু করেন এই সময়। তিনি বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে একটি মাদ্রাসায় থাকতে শুরু করেন। বুঝতে পারছেন সেই সময় একটা রায় কিভাবে দেশের চরিত্র বদলে দিয়েছিল সেই সময়। রাজনীতির মোড়, রাজীব গান্ধী সরকারের সিদ্ধান্ত। 1984 সালে কংগ্রেস বিরাট জয় পেয়েছিল, রাজীব গান্ধী হয়েছিলেন প্রধানমন্ত্রী। আর 85-তে কংগ্রেসের যখন সরকার ছিল সেই সময় এই রায়, যে রায়ে মুসলিম ভোট ব্যাংক হারানোর ভয় পেয়েছিল কংগ্রেস, ভীষণভাবে মুসলিম ভোট ব্যাংক হারানোর ভয় পেয়েছে। কারণ দেশের আদালতের এমন একটা রায় এসছে যে রায়টা একটা বিশেষ ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে, আর সেই ভয়টা কুড়ে কুড়ে খাচ্ছিল কাকে? রাজীব গান্ধীকে। আরিফ মোহাম্মদ খান তখন কংগ্রেসের বড় নেতা ও মন্ত্রী, রায়ের পক্ষে ছিলেন। ইনি একজন মুসলিম, আরিফ মোহাম্মদ খান, তিনি কিন্তু রায়ের পক্ষে ছিলেন। অথচ রাজীব গান্ধী, তার কি ভূমিকা ছিল? কিন্তু দলের অনেক নেতা রাজীব গান্ধীকে চাপ দিতে থাকেন, ফলে সরকার বড় সিদ্ধান্ত নেয়। কি সেই সিদ্ধান্ত? দেখুন, ফেব্রুয়ারি 1986 মুসলিম উমেন প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স অ্যাক্ট পাস হয়। বুঝতে পারছেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা থাকলো, পাশাপাশি একটা আইন, নতুন করে একটা মুসলিম ওমেন আইন তৈরি হলো, যে আইনে বলা হলো ভরণ পোষণ শুধু ইদ্দত পর্যন্তই সীমিত। মানে মুসলিম ল বোর্ড যা বলে এবার থেকে ভারতের আইনও তাই বলবে, এমন একটা সিস্টেম তৈরি করে দিল। এরপর স্ত্রীর দায়িত্ব আত্মীয় ওয়াকফ বোর্ডের, মানে স্বামীর কোনো দায়িত্ব নেই, ওয়াকফ বোর্ড দায়িত্ব নিতে পারে, কিংবা স্ত্রীর যদি নিজের কোনো আত্মীয় স্বজন থাকে তারা সেই দায়িত্ব নিতে পারে, স্বামীর আর কোনো দায়িত্ব নেই। এমন একটা আইন পাশ করানো হলো। সুপ্রিম কোর্টের রায় কার্যত বাতিল হয়ে যায় এই আইনের পরে। শাহবানোর অর্জিত অধিকারও প্রায় কেড়ে নেওয়া হয়। আরিফ মোহাম্মদ খান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি একমাত্র বলেছিলেন যে না, এই রায় মুসলিম মহিলাদের আত্মসম্মানের অধিকার দেয়, কিন্তু তার কথা মানা হয়নি। তাকে সাইডে রেখে সমগ্র মুসলিম সমাজকে খুশি করার জন্য, সংখ্যালঘু সমাজকে খুশি করার জন্য এই ধরনের একটা আইন নিয়ে আসা হয়, যার পরে আরিফ মোহাম্মদ খান তিনি নিজেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দেন। বিজেপি এটিকে বলে মুসলিম তোষণ। স্বাভাবিক, সেই সময় বিজেপি উঠছে, তাই তারা এটা একটা রাজনীতির শুরু হয়ে গেল। বুঝতে পারলেন, প্রথমে সুপ্রিম কোর্টের রায়, তারপর ভারতের একটা আইন প্রণয়ন, আর তারপরে কমিউনাল রাজনীতির সূচনা। এই সময় দেশে আরও একটি বড় ইস্যু মাথাচাড়া দিয়ে ওঠে, সেটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির, বাবরি মসজিদ বিতর্ক। বিজেপির আন্দোলন তুঙ্গে। হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে রাজীব গান্ধীও ভাবতে থাকেন যে হিন্দুদের পক্ষেও কিছু করা দরকার। শাহবানো ইস্যুতে মুসলিমদের চাপ মেনে আইন পরিবর্তন করলে বাবরি রাম মন্দির ইস্যুতেই হিন্দুদের তুষ্ট করার চেষ্টা দেখা যায়। এটি ছিল 1980-র দশকের ভারতীয় রাজনীতিতে কমিউনাল রাজনীতির বড় বাঁক। নারী সংগঠনগুলো কি বলেছিল এই সংবিধানের 14 ও 15 ধারা বিরোধী, সবার সামনে সমান অধিকার থাকা উচিত। 14 আর 15 ধারা বলে যে প্রত্যেকটি ধর্মের মানুষ, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসী এক, তাদের অধিকার এক, তাদের সব কিছুই সমান অধিকার এবং
সমান মর্যাদা রয়েছে প্রত্যেক ভারতবাসীর। কিন্তু ভারত সরকারই এমন একটা আইন তৈরি করে দিল যেটা সংবিধানের দুটো ধারাকে কিন্তু গিয়ে হিট করছে। আর এটাই কিন্তু নারী সংগঠনগুলো মেনে নেয়নি, হিন্দু মুসলিম নির্বিশেষে মেনে নেয়নি। তারপরে কি হলো? তারপরে গোটা দেশে একটা কমিউনাল রাজনীতি, যাকে বলে কমিউনাল পলিটিক্সের উত্থান হলো। বুঝতে পারছেন? এই যে 1986 সাল বাবরি মসজিদের তালা খোলা হলো, তাও রাজনৈতিক সামঞ্জস্যের চেষ্টায়। বলছে এটা কোথা থেকে নিয়েছি? বিজনেস স্ট্যান্ডার্ড থেকে। বলছে 1985 সালের শাহবানো মামলার ভরণ পোষণের নির্দেশের বিরুদ্ধে মুসলিম ব্যক্তিগত আইন প্রধানদের তুমুল প্রতিক্রিয়া ছিল। তখনকার কেন্দ্রীয় সরকার, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, এই মতভেদের চাপ সামলাতে চেয়েছিলেন। ফৈজাবাদ জেলা আদালতের ডিস্ট্রিক্ট জজ 1 ফেব্রুয়ারি 1986-তে এক আবেদন অ্যাডভোকেট উমেশ চন্দ্র পাণ্ডের পক্ষে মঞ্জুর করা হয় এবং বাবরি মসজিদের লোহার গ্রিল গেটের তালা খুলে দেওয়া হয়, যার ফলে হিন্দুদের জন্য সেখানে পুজো করার পথ খুলে যায়। তার আগে থেকে তো একটা বিতর্ক চলছিলই যে ওই যে ধাঁচা, ওই যে কাঠামো, ওই কাঠামোটা আসলে কি মন্দির না মসজিদ? তার কারণ আপনারা জানেন সেই খবর। এবং সেই জন্য হিন্দুদের তুষ্ট করার জন্য যে তালা লাগানো হয়েছিল ওই ধাঁচায়, ওই কাঠামোতে, সেই তালা খুলে ফেলা হলো এবং হিন্দুরা সেখানে অবাধ প্রবেশ করলো এবং পুজো শুরু করলো। তখনকার পরিস্থিতিকে অনেকেই ব্যালেন্সিং অ্যাক্ট মানে রাজনৈতিক সামঞ্জস্য হিসেবে দেখেছিলেন। মুসলিম সমর্থন হারানোর ভয়ে সামলে হিন্দু ভোট ব্যাংকের প্রতি একটা সংকেত ছিল কেন্দ্র সরকারের। অর্থাৎ শাহবানো মামলার পর মুসলিম ব্যক্তিগত আইনকে অগ্রাধিকার রাখার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একই সময়ে বাবরি মসজিদের গেট খুলে হিন্দু সম্প্রদায়ের ক্ষুব্ধ অনুভূতি কিছুটা শান্ত করার চেষ্টা করেছিল কে? তৎকালীন রাজীব গান্ধী নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। বুঝতে পারছেন কীভাবে রাজনীতি দোলাচল এগিয়ে গিয়েছে। 1986 সালে মুসলিম উমেন আইন পাস, যেটা আমি আগেই বললাম, যেটা হচ্ছে সবচেয়ে বেশি আগুনে ঘি ঢেলেছিল সেই সময়। 1985-তে শাহবানো মামলায় ভরণ পোষণের রায় দেওয়ার পর 1986 সালে সংসদে পাশ হয় মুসলিম ওমেন প্রোটেকশন অ্যান্ড রাইটস অন ডিভোর্স অ্যাক্ট 1986। এই আইন এফেক্টিভলি অ্যালাউড বা সীমাবদ্ধ করেছিল সুপ্রিম কোর্টের রায়, কারণ তা বলা হয়েছিল যে মাত্র ইদ্দাত মানে দিবসপঞ্জি, ওই যে 90 দিনের ইদ্দাত দিলেই হয়ে যাবে, সময়ের জন্যই ভরাবাস্তা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, আজীবন নয়। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল আজীবন দিতে হবে, ভারতের আইন তাই বলে। সুতরাং শাহবানো নিজে এবং অন্যান্য মুসলিম বিবাহিত তালাকপ্রাপ্ত নারীদের জন্য যে আশা তৈরি করেছিলেন সেটি সরকারি আইন পরিবর্তনের মাধ্যমে বাতিল হয়ে যায়। যে লড়াই তিনি এতদিন ধরে লড়েছিলেন সেই লড়াই এখানেই শেষ হয়ে যায়। কবে? 86 সালে। তারপর থেকে তিনি ধুঁকতে থাকেন। শোনা যায় তারপর থেকেই তার শরীর ভেঙে যায় এবং তিনি বিভিন্ন রোগে জর্জরিত হয়ে পড়েন। 92 সালে একদিকে যখন বাবরি মসজিদে আক্রমণ হয়, আপনারা জানেন তালা খোলার পর হিন্দু মুসলিম সংঘর্ষ চরমে ওঠে, দুটি সম্প্রদায়ের মানুষ। 6 ডিসেম্বর 1992-তে একটা বৃহৎ সংখ্যক কর সেবক তারা এই যে কাঠামো সেই কাঠামোর ওপর আক্রমণ চালায়। তারপর যেটা হয়েছিল সেটা সবার জানা, এবং যেটা জানা নয় আপনাকে বলে রাখি, এই একই সালে 1992 সালে এই একই সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শাহবানো। তার মানে তিনি নিজের জয় দেখে যেতে পারেননি। কিন্তু এখানে কি থেমে গেল সব কিছু? না, বলছে 2017 সালে এটা আরও একটা কেস, সায়রা বানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই সময় ট্রিপল তালাক অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল। বলছিল ট্রিপল তালাক অসাংবিধানিক, বলেছিল ভারতের সংবিধান এটাকে মর্যাদা দেয় না। কবে? 22 আগস্ট 2017-তে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 5 বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত নেয় যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক মানে ওই তালাক 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 বলে দিলাম, 90 দিনের ভরণ পোষণ দিয়ে দিলাম, এবার তুমি তোমার পথ দেখো, বন্ধ, টোটাল বন্ধ হয়ে গেছে। কবে? 17 সালে। অর্থাৎ এক কথায় 3 তালাক দেওয়া অসাংবিধানিক, তাই এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আদালত বলেছে এই অভ্যাস মুসলিম মহিলাদের মৌলিক অধিকার, সমতা, মর্যাদা লঙ্ঘন করে। মুসলিম নারীদের অধিকারের পক্ষে এটি ছিল একটি ঐতিহাসিক রায়। এই রায়ে ধর্মীয় ব্যক্তিগত আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে উঠেছিল এবং পুনরায় আলোচনা শুরু হয়েছিল এক আইনগত সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তার নিয়ে। এতদিন বাদে হয়তো গিয়ে শাহবানো তিনি তার বিচার পেয়েছিলেন।
কিন্তু সেই বিচার তিনি নিজে চোখে দেখে যেতে পারেননি। দেখুন 2019 সালে কি হয়েছিল, 2019 সালে যে বিতর্ক ছিল রাম মন্দির নিয়ে, তার একটা আইনগত নিষ্পত্তি হয়েছিল। বলছে 9 নভেম্বর 2019-এ সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেয়। আদালত নির্দেশ দেয় 2.77 একর বিতর্কিত যে জমি, সেখানে আগে থেকে যে মসজিদের কাঠামো ছিল সেটি একটি ট্রাস্ট গঠন করে রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু পক্ষদের হস্তান্তর করতে হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ইন্ডিয়া টুডে এসব বলছে। এর পাশাপাশি আদালত নির্দেশ দেয় যে 1992 সালে কাঠামো ভেঙে ফেলার ঘটনায় পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ স্বরূপ মুসলিম পক্ষ উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় 5 একর নতুন জমি বরাদ্দ করতে হবে, যাতে তারা সেখানে নতুন মসজিদ নির্মাণ করতে পারে। বুঝতে পারছেন? এবার দেখুন, বলছে আদালত যুক্তি হিসেবে উল্লেখ করে যে সিদ্ধান্তটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং ঐতিহাসিক নথি, প্রত্নতাত্ত্বিক প্রতিবেদন ও আইনগত প্রমাণের ভিত্তিতে নেওয়া হয়েছে। একই রায়ে 2010 সালের এলাহাবাদ হাইকোর্টের যে সিদ্ধান্তে জমি 3 পক্ষের মধ্যে ভাগ করার একটা কথা বলা হয়েছিল, সেটিও বাতিল হয়ে যায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে 2019-এ এসে সেই রাম মন্দির বিতর্ক কিন্তু ইতি হয়। বুঝতে পেরেছেন? আপনাদের কাছে পুরো বিষয়টা আমি তুলে ধরলাম, শাহবানো কেসটা, যেই কেসটা নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে বলিউড সিনেমা হক। আপনি সিনেমাটা দেখুন এবং আমার এই ভিডিওটি দেখুন, আপনার আর কোনো কিছু হয়তো বুঝতে অসুবিধা হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা জিনিসই বোঝানোর চেষ্টা করলাম, কোনো ধর্মই কিন্তু ভারতীয় সংবিধানের উপরে নয়। সবার আগে কিন্তু বিচার, ন্যায়, তারপর আপনার ধর্ম আসতে পারে, কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী বিচার সবার জন্যই সমান হওয়া উচিত এবং তাই হয়। এটা পাকিস্তান বা বাংলাদেশ নয় যে শোনা যাচ্ছে নাকি জেলের মধ্যেই ইমরান খানকে খুন করে দেওয়া হয়েছে, অ্যাসাসিনেট করে দেওয়া হয়েছে। এইসব জিনিস ভারতে হয় না। বরং যদি কেউ ধুঁকতে থাকে, যার কেউ নেই, কোনো আইনজীবী তার পাশে নেই, বুঝতে পেরেছেন, একা, এই শাহবানুর মতন একজন অসহায় মহিলা, তার পাশে রাষ্ট্র দাঁড়ায়। রাষ্ট্র, ভারত রাষ্ট্র এমন নয় যে নিঃস্ব, তাকে আরও মাটিতে পদদলিত করে দেওয়া হোক। ইমরান খানের ঘটনা যদি সত্যি হয়, তাহলে সত্যি এই সময়ে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় পাকিস্তানের এই মুহূর্তে। আর এই সময়ে আপনাদের সামনে তুলে ধরলাম ভারতের সংবিধান আজও কিন্তু শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে রয়েছে, যেখানে পাকিস্তান, বাংলাদেশ অনেক পিছিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে দিন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।